লাইভ অন করবো, লাইভ অন করবো। আমি তাহলে পাঠাচ্ছি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের লাঠিচার্জ। হ্যাঁ 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 হ্যাঁ, রাখো রাখো রাখো, দিচ্ছি, যে কোনো সময় রাখো, আমি দিচ্ছি। ভোট মিটতেই সন্দেশখালীতে পুলিশি অত্যাচার শুরু, এমনই বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভেসে আসছে। প্রথমে যে ভিডিওটা আপনারা দেখলেন, গতকাল অমিত মালবিয়া পোস্ট করে লিখেছেন, দিজ আর ভিজুয়ালস ফ্রম বুথ নাম্বার 35 সরবেরিয়া সন্দেশখালী। West Bengal police along with TMC goons are threatening people. They said post 4th June they will make all women widows. বাকিটা পড়লাম না, অর্থাৎ বলা হচ্ছে 4 জুনের পর সাদা থান দেওয়া হবে এবং সবাইকে বিধবা করা হবে, এমনটাই নাকি হুমকি দিচ্ছে। এবং সেই রণক্ষেত্রের চেহারা আপনারা দেখছেন, কিভাবে একটা প্রশাসনের সঙ্গে লড়াই করছেন মহিলারা। ভাবুন, কোনো পুরুষ নেই। যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন মহিলাদের কথা, সেখানে দেখুন মহিলারা কিভাবে রুখে দাঁড়াচ্ছেন যে পুরুষদের ওপর যেন অকথ্য অত্যাচার নেমে আসে। কোন রাজ্যে পরিণত হয়েছে আমাদের এই পশ্চিমবাংলা, সত্যি দেখে চমকে যাওয়ার মতো ঘটনা, শিহরিত হয়ে যাওয়ার মতো ঘটনা। এই সমস্ত খবর আপনাদের নিশ্চিতভাবে আরো পর্বে দেখাবো, আপনারা চমকে যাবেন। তবে আপনাদের দেখাতে চাইবো এক্সিট পোলে যে আভাস আমরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসা শুধুমাত্রই সময়ের অপেক্ষা। নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই সমস্ত বিজেপির তৈরি করা এক্সিট পোল এগুলো আমরা মানি না, কিংবা কংগ্রেসের তরফ থেকেও একই বক্তব্য রাখা হয়েছে। তবে আপনাদের আমি বলতে চাই যে তৃতীয়বার নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসা শুধুমাত্রই আর কয়েক ঘন্টা সময়ের বাকি। এবং আপনাদের দেখাতে চাইবো ইতিমধ্যেই কিন্তু বিজেপির বিজয় রথের যাত্রা শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, 4 জুনের জন্য অপেক্ষা করতে হয়নি, ইতিমধ্যেই রেজাল্ট অ্যানাউন্স হয়ে গিয়েছে। আপনারা জানেন কিনা জানি না, অরুণাচল প্রদেশ এবং সিকিমে লোকসভার নির্বাচনের সাথে সাথে সেখানে কিন্তু বিধানসভার নির্বাচনও হয়েছিল এবং সেই বিধানসভার নির্বাচনের ফল ঘোষণা গতকাল হয়েছে। আপনারা সেই বিধানসভার ফলাফল দেখতে পাচ্ছেন। অরুণাচল প্রদেশে এনডিএ সিট জিতেছে 59টিতে, ইন্ডিয়া জিতেছে 1টিতে মাত্র। এবং যদি সিকিমের কথা ধরি, তাহলে এনডিএ সেখানে জিতেছে 32টিতে, ইন্ডিয়া জোট জিতেছে 0 সিট পেয়েছে ইন্ডিয়া। অর্থাৎ এই যে দুটি জায়গায় লোকসভার সঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে, গতকাল কিন্তু তার ফল প্রকাশ হয়েছে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বিজেপি তথা এনডিএ একেবারে ক্লিন সুইপ করেছে। অরুণাচল প্রদেশে শুধুমাত্র 1টা পেয়েছে ইন্ডিয়া জোট এবং সিকিমে তারা 0 আসন পেয়েছে। এটাকে আপনারা কি বলবেন জানি না, নিশ্চিতভাবে ঝড়ের আগে এটাই পূর্বাভাস বলতে পারেন। তবে যে ধরনের ফল আমরা দেখতে পাচ্ছি, তাহলে নিশ্চিতভাবে এক্সিট পোল সত্যি সত্যি মিথ্যে হয়ে যাবে। রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলছেন, এই এক্সিট পোল মানি না, তারা যেমনটা বলছেন, সত্যি সত্যি তাদের কথা ফলে যেতে পারে। তার কারণ, যা এক্সিট পোলে বিজেপি বা এনডিএ যেমন সিট বা আসন সংখ্যা দেখানো হচ্ছে, তার থেকেও অনেক বেশি আসন সংখ্যা তারা পেতে পারে। তার কারণ একেবারেই আভাস আপনাদের সামনে দেখালাম। অরুণাচল প্রদেশ এবং সিকিমের রেজাল্ট, অভাবনীয় রেজাল্ট শুরু করে দিল বিজেপি। একেবারেই গেরুয়া ঝড়ের সূচনা হয়ে গেল। আর কয়েক ঘন্টার অপেক্ষা, গোটা দেশ জুড়ে গেরুয়া সুনামির জন্য অপেক্ষা বা প্রস্তুত রয়েছে রাজ্যবাসী। এবং আপনাদের একটি তথ্য দিতে চাই, দেখুন এই জয়ের ধারা কিন্তু কোনো রকমের পরিশ্রম ছাড়া বা ফ্লুকে হয়ে যায় না। আপনারা যদি ভাবেন এটা একেবারেই খুব সহজ ছিল, তাহলে মোটেই নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির কার্যকর্তাদের যা পরিশ্রম, বিশেষ করে এত বয়স হয়েও প্রধানমন্ত্রী যেভাবে দৌড়ঝাঁপ করে প্রত্যেকটি রাজ্যে 8টা 10টা 15টা করে বিভিন্ন রকমের মিটিং এবং র্যালি করেছেন, নিশ্চিত করেছেন জয়কে, তার ক্রেডিট সম্পূর্ণভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিতেই হয়। তবে আপনাদের দেখাবো, নিশ্চিতভাবে আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টানা 1.5 মাস ধরে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখার পর, যখন তার হয়তো 2 দিনের রেস্ট একটু জরুরি ছিল, তখন সেই 2 দিন তিনি ধ্যান করে কাটিয়েছেন এবং তা নিয়েও যথেষ্টই তাকে আক্রমণ, গালিগালাজ পর্যন্ত শুনতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সে সমস্ত খবর এসেছে, আপনাদের সবগুলো দেখাইনি, কিন্তু আপনাদের দেখাতে চাইবো ধ্যান ভঙ্গ হওয়ার পরেই ভারতের প্রধানমন্ত্রী কি করেছেন জানেন?
ভারতের প্রধানমন্ত্রী সমস্ত সরকারি আধিকারিকদের নিয়ে বৈঠকে বসে গিয়েছিলেন গতকাল। পরপর 7টি তিনি মিটিং করেছেন। কি লক্ষ্য ছিল না আগামী 100 দিনে ভারতকে কিভাবে এবং কোন দিক দিয়ে উচ্চতার শিখরে নিয়ে যাওয়া যায় সেই দিক দিয়েই তিনি আলোচনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। তার কারণ যে ধরনের এক্সিট পোল এসেছে, নরেন্দ্র মোদীর আরো একবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ শুধুমাত্রই সময়ের অপেক্ষা। কিন্তু প্রধানমন্ত্রী এই ইঙ্গিত পাওয়ার পর 1 মিনিট টাইমও নষ্ট করেননি। রবিবার পরপর 7টি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কিভাবে সামনের 100 দিনে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার রূপরেখা তিনি তৈরি করে দিয়েছেন। আর এই হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে একদিনও পর্যন্ত রেস্ট নেননি। এই অন্তর্বর্তীকালীন নিশ্চিতভাবে ধ্যান করেছেন, কারণ তিনি সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন না। ওই সময়গুলো যদি বাদ দেন তাহলে একদিনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারিভাবে ছুটি নেননি। এটা বিরল রেকর্ড তৈরি করেছেন তিনি। এবং সেই কারণেই সম্ভবত যখন আমরা জিডিপি গ্রোথের আরবিআই এর ডেটা দেখি তখন ভারতের অর্থনীতি 8.2 বৃদ্ধি পেয়েছে। এই রকম কিন্তু রেজাল্ট, অভাবনীয় রেজাল্ট আমরা দেখতে পেয়েছি। তাই রাজনৈতিক ঝড় শুধুমাত্র এই প্রচারে যে নরেন্দ্র মোদী করেছেন এমনটা নয়, একেবারে অর্থনীতির গতি এনেছেন। জিডিপিতে 8.2, প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ নেওয়ার আগে পরপর 7টি বৈঠক করে আগামী 100 দিনের রূপরেখাও তিনি ঠিক করে দিয়েছেন। আচ্ছা, এবার আপনাদের সামনে প্রশ্ন করি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কি দেখেছেন যে এই ধরনের পরিকল্পনা করতে আগামী 100 দিন কিংবা আগামী 1 বছর পশ্চিমবঙ্গের অর্থনীতির রূপরেখা কোন দিকে এগোবে, শিল্প, শিক্ষা, সংস্কৃতি এইগুলো কোন দিকে এগোবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এই ধরনের কোনো ডিসিশন বা মিটিং করেছেন যেগুলো পাবলিকলি এসেছে আমাদের সামনে এবং তার আগামী দিনে অগ্রগতিও আমরা দেখতে পারবো? এমনটা কি হয়েছে? এটাই হচ্ছে ডিফারেন্স। তার কারণ রাজনীতিতে শুধু ভেসে থাকা প্রচারের মধ্যে দিয়ে এমনটা কিন্তু কয়েকদিনের জন্য সম্ভব হলেও একটা বড় আন্দোলন করে মানুষকে সঙ্গে নিয়ে একটা বিশাল আন্দোলন করে রাজনীতিতে হয়তো ক্ষমতায় তবুও আসা যায়, কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য হয়তো কাজ করতে হয়। যে ভিডিও দেখিয়ে শুরু করলাম, যে মর্মান্তিক ভিডিওগুলো এখন প্রকাশ্যে আসছে, সন্দেশখালীর মা বোনেদের ওপর অত্যাচার কিন্তু থামেনি, বরঞ্চ অত্যাচার বেড়েই চলেছে। তার একটি ভিডিও আপনাদের দেখালাম, আরো একটি আপনাদের ভিডিও দেখাবো। অর্চনা মজুমদার, যিনি বিজেপির প্রার্থী ছিলেন, তিনি একেবারে কিন্তু ভোট মিটে গেছে। এখন দেখুন সন্দেশখালীর কাছে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না বিজেপি নেতৃত্ব, কিন্তু ভোট মিটে যাওয়ার পরেও রেগুলার যোগাযোগে রেখেছেন বিজেপি নেতৃত্ব। তাদের অভাব অভিযোগের কথা শুনছেন এবং দুঃখ দুর্দশার কথা শুনছেন। কি ঘটেছিল, কিভাবে এখনো পর্যন্ত তাদের ওপর অত্যাচার করা হচ্ছে, একেবারে এই ভিডিওটা দেখলে আপনারা প্রমাণ পেয়ে যাবেন। মা বোনেরা এসে বলছে যে মারাত্মক হুমকি দিচ্ছে পুলিশ, নাকি তাদের সাদা থান পাঠিয়ে দেবে, এই ধরনের হুমকি, যেটা আমরা বাম ফ্রন্টের সময় শুনেছিলাম ঠিক একইভাবে এখনো আমরা সেগুলো শুনছি। সত্য মিথ্যা বলতে পারবো না। অর্চনা মজুমদার তিনি তার এক্স হ্যান্ডেলে এটি পাবলিশ করেছেন। এই ভিডিওটা আপনারা একটু দেখুন, চমকে উঠবেন। দিদি আপনি কিছু করো না, আমার স্বামীদেরকে বাঁচান। আমার স্বামী একটা মেয়েরে বলে নামটো করিয়ে দেবো, বাজে বাজে খিস্তি করতে রুদিয়া বলতে এইভাবে ঢুকিয়ে দেবো। ক্ষমতা তৃণমূলের, হ্যাঁ গেলে কি হয়েছে, তৃণমূলের সরকার, পুলিশ তৃণমূলের কেনাদা। এইবার ওটা হলো রাষ্ট্র, রাষ্ট্রের বিরুদ্ধে তোমরা লড়াই করছো, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছো, তোমাদের অত্যাচার করছে, তাতে তোমাদের মুখ বন্ধ করা যায়। আমরা বিজেপি কি করছি, আমরা করছি আমাদের লোকজনদের বাঁচিয়ে কাজ করছি। আমাদেরও প্রচুর কার্যকর্তা জেল খাচ্ছে, মার খাচ্ছে। এই তো হাসপাতাল থেকে এলাম, কারুর অপারেশন হচ্ছে, কালকে গুলি মেরেছে, গুলি লেগেছে, এইসব এদের বলা হচ্ছে এদের প্রত্যেককে থান করানো হবে, তাদের স্বামী ছেলেদের মেরে ফেলা হবে এবং ঘরে গুন্ডা ঢুকিয়ে
বলছে? তারা বলছে অর্চনা মজুমদার জানিয়েছে এই মহিলাদের আইনি সাহায্য দেবে। অর্চনা জি, এই মহিলাদের কি নিরাপত্তা দেবেন আপনারা? আমরা প্রত্যেকে দেবো, আমরা আইনি সাহায্য চাইবো, হাইকোর্টের কাছে যাব আমরা, যে শাসকের হয়ে তৃণমূলের নেতাদের হয়ে যে এসপি এসডিপিও এই কাজ করছে, গ্রামে গ্রামে ঘরে ঘরে ঢুকে মহিলাদের পেটাচ্ছে, বাচ্চাদের পেটাচ্ছে, আর এই গুন্ডাদের সাথে নিয়ে দেখলেন বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন যে সন্দেশখালীতে কিছুই ঘটেনি, তাহলে নিশ্চিতভাবে এই ধরনের ঘটনা যে ঘটবে তাতে আর অবাক হওয়ার কি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো একবার দেখতে আসতে পারতেন, কিংবা এই সমস্ত যে ঘটনাগুলো এখনো পর্যন্ত ঘটছে, যে খবরগুলো আমাদের কাছে রয়েছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে খবর নেই এটা আমরা বিশ্বাস করতে পারি না। কিন্তু এই সমস্ত খবর পাওয়ার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চুপচাপ থেকে থাকেন, তাহলে কি করে তিনি আশা করতে পারেন তার জনপ্রিয়তা বাড়বে? ভোটের লাইনে গিয়ে মানুষ তাকেই গিয়ে নির্বাচিত করবেন, কি করে তিনি আশা করতে পারেন? তিনি যদি ভাবেন যে সন্দেশখালীর ঘটনা শুধুমাত্র এই সন্দেশখালীর মধ্যে আবদ্ধ ছিল, তার প্রভাব গোটা বাংলা জুড়ে পড়েনি, এটা তো ভুল। তার কারণ প্রত্যেকটা মানুষ সন্দেশখালীর মতো এই অত্যাচারের ঘটনা দেখে একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছে। দেখুন, ঘটনা ঘটতে পারে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একেবারেই একটা নিরপেক্ষ আচরণ করতেন, যদি বলতেন যে দোষীদের একেবারে কড়া শাস্তির নিদান দিতেন, যদি শেখ শাহজাহানদের পক্ষ না নিতেন তৃণমূল কংগ্রেস, তাহলে নিশ্চিতভাবে এই সন্দেশখালীর ঘটনায় তৃণমূল কংগ্রেসকে ডিভিডেন্ড দিত। কিন্তু উল্টে হয়ে গেল। একেবারে এই সমস্ত মা বোনেরা যারা রাস্তায় দাঁড়িয়ে একেবারে লড়াই করছেন পুলিশের সঙ্গে, কি জন্য একটা মানুষ, সাধারণ মানুষ পুলিশের সঙ্গে লড়াই করতে যাবেন বলুন তো? কতটা মানে দেওয়ালে পিঠ না থাকলে কেউ পুলিশের সঙ্গে যুদ্ধে জড়ায়? কত বড় আইনি পদক্ষেপ তাদের উপর নেমে আসবে, কতদিন তাদের জেল যন্ত্রণা ভোগ করতে হবে বলুন তো? এর জন্য পুলিশ কতদিন তাদের একেবারে অন্ধকার ঘরে রেখে পুড়ে দিতে পারে, সেটা নিশ্চিতভাবে তাদের আইডিয়া রয়েছে। কিন্তু সবকিছু ভাবা সত্ত্বেও, জানা সত্ত্বেও তারা রাস্তায় নামতে যখন বাধ্য হচ্ছেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটু তো সংবেদনশীলতা দেখাতে পারতেন। নাকি বিজেপি যেমনটা বলছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী সব জানেন এবং জেনে শুনে তাদেরই নেতৃত্বে, তাদেরই নির্দেশ মতো পুলিশ প্রশাসন এই ধরনের কাজ করছে? কোনটা সত্য? নিশ্চিতভাবে আমার একটা ধারণা রয়েছে, কিন্তু সেই ধারণা আপনাদের ওপর আমি চাপিয়ে দিতে চাই না। আপনারা কোনটা মনে করছেন নিশ্চিতভাবে লিখে জানাতে পারেন। তবে যে আর্তনাদ সন্দেশখালীর মা বোনেরা আজকে দাঁড়িয়ে করছেন, সেই আর্তনাদের দাম কিন্তু তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। আর ইতিমধ্যে এক্সিট পোল কিন্তু সেই আর্তনাদের আভাস দিয়ে দিয়েছে। তাই রাজ্যের শাসক দল যদি তাদের রাজভূমিকা পালন না করে, তাহলে নিশ্চিতভাবে সাধারণ মানুষ যে তাদের প্রত্যাখ্যান করবে, এতে তো আশ্চর্য হওয়ার কিছু নেই। হ্যাঁ, ভোট লুট হওয়ার কিছু চিত্র আমরা দেখেছি, একটি পর্বে আপনাদের দেখাবো কিভাবে ভোট লুট হয়েছে, ডায়মন্ড হারবার মডেল কি। কিন্তু সেই ডায়মন্ড হারবার মডেল দিয়ে একটি অঞ্চল, একটি লোকসভা, 4টে লোকসভা জেতা যায়। গোটা পশ্চিমবঙ্গ কি এইভাবে দখল করা যায়? আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের এই লোকসভাতে যে ফলাফল আসবে, নিরপেক্ষভাবে যদি ভোট হওয়া সম্ভব হতো, যদি ভোট হতো, তৃণমূল কংগ্রেসের রেজাল্ট এর থেকেও খারাপ হতো। কিন্তু এত শত জানার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি চেষ্টা করবেন তার ভাবমূর্তিকে উজ্জ্বল করতে? নাকি সিপিএম জামানার শেষের দিকে যেমন যে ভুলভ্রান্তিগুলো তারা করেছিলেন, এই রাজ্যের শাসক দল সেই একই ভুলভ্রান্তি করে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আরো একবার ক্ষমতা দখল করার যতই চেষ্টা করবেন, ততই কিন্তু দুর্বল হবে প্রশাসনের আগল? আপনারা কি মনে করছেন? আপনারাও রাজনৈতিক সচেতন, কারণ আপনারাও যে ধরনের প্রেডিকশন করেছিলেন, এক্সিট পোল কিন্তু তার কাছাকাছি ফল প্রকাশ করেছে। কাজে সিম্পল অ্যাজ এবিসির দর্শকরাও কিন্তু অত্যন্ত বুদ্ধি বা রাজনৈতিক বুদ্ধি ধরেন। আপনাদের মতামত অবশ্যই গ্রহণযোগ্য। আপনারা লিখে জানান কি মনে করছেন। সন্দেশখালীর ঘটনায় কি শেষ পর্যন্ত শাসককে পতনের দিকে নিয়ে যাচ্ছে? লিখে জানান আপনাদের মন্তব্য। এখনকার মতো এখানেই শেষ করলাম।